এখনই হবে মাচ্ছা सोच के आगे जुर्म के पीछे অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ, 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 চোখ খোলো অভিজিৎ। তুমি কথা বলছো না কেন অভিজিৎ? অভিজিৎ, এ কথা বলছে না স্যার। এইভাবে আমাদের ছেড়ে যেতে পারো না অভিজিৎ, না অভিজিৎ, কথা বলো অভিজিৎ, প্লিজ প্লিজ। স্যার এখন কোনো কথাই বলছে না স্যার। আপনি বলুন না স্যার, আপনার কথাই নিশ্চয়ই শুনবে স্যার। স্যার প্লিজ স্যার। অভিজিৎ, 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 দয়া গাড়ি নিয়ে এসো। ডক্টর, শোনো সামনে থেকে, ডক্টর কোথায় আছে? স্যার কিচ্ছু হবে না স্যার, চোখ খুলুন স্যার, স্যার কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হয়নি স্যার, স্যার আপনি ভালো হয়ে যাবেন অভিজিৎ, এত রক্ত বেরিয়ে গেছে, একে এক্ষুনি অপারেশন করতে হবে। তাড়াতাড়ি করুন, আরে সরে যান আপনারা। প্লিজ ডক্টর, যেভাবে অভিজিৎকে বাঁচিয়ে দিতেই হবে ডক্টর। যাই হোক না কেন, এর যেন কিছু না হয়। এর বাঁচাটা খুব দরকার ডক্টর। আপনারা সবাই প্লিজ বাইরে যান। হে ভগবান, কিছু বছর আগে আমার স্ত্রী দয়া স্যারের প্রাণ ভিক্ষা চেয়েছিল। আজ আমি আপনার কাছে অভিজিৎ স্যারের জীবন দানের জন্য প্রার্থনা করছি। আমি জানি যে আমি আমি আপনাকে প্রচুর কষ্ট দিই, সবসময় কিছু না কিছু চাই। আমার সত্যি কিছু চাই না, আমি কিচ্ছু চাই না ভগবান। ব্যাস অভিজিৎ স্যারের প্রাণ বাঁচিয়ে দিন, অভিজিৎ স্যারের প্রাণ বাঁচিয়ে দিন ভগবান। স্যার, স্যার অভিজিৎ স্যার কিচ্ছু হবে না স্যার। আমার মন বলছে আপনি ঠিক হয়ে যাবেন, একদম ঠিক হয়ে যাবেন স্যার। এক্সকিউজ মি, অপারেশন থিয়েটার ওইদিকে। কেমন আছে অভিজিৎ? অপারেশন চলছে,
স্যার ভয়ের কিছু ব্যাপার নেই তো? রক্ত অনেক বেরিয়েছে, অনেকটাই বেরিয়েছে। অভিজিতের যেন কিচ্ছু না হয়। সারিকা, চিন্তা করো না, কিচ্ছু হবে না অভিজিতের। হ্যাঁ, কিচ্ছুটি হবে না অভিজিতের। হ্যাঁ, ডাক্তারবাবু, কেমন আছে অভিজিৎ? ডাক্তারবাবু, আমি জানতে চাইছি অভিজিৎ কেমন আছে? দয়া, আরে ডাক্তারবাবু বলুন, ওর খবর কি? এসপি স্যার, খবরটা ভালো নয়। কিন্তু কি কি খবর? অভিজিৎ কেমন আছে বলুন। দয়া, অভিজিতের সঙ্গে যা কিছু হয়েছে আজ 1 মাস হয়ে গেল। হ্যাঁ স্যার, আর অভিজিতের সঙ্গে যা কিছু হয়েছে আমার এখনো সেগুলো বিশ্বাস হচ্ছে না। খালি মনে হচ্ছে যে এক্ষুনি এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে দয়া, এই কেসে আমি এইগুলো জানতে পেরেছি, আমাদের এখন এইটা করতে হবে, ওইটা করতে হবে। ফোনে রিং হলেই আমার মনে হয় যেন অভিজিৎ কোথায় গেল স্যার আমার বন্ধুটা, আমার বন্ধু যে আমার এক ডাকে কোথাও থেকে এসে হাজির হয়ে যেত। ভুলে যাওয়া বড্ড মুশকিল স্যার, বড্ড মুশকিল ভুলে যাওয়া। হ্যাঁ দয়া, আমি বুঝতে পারছি তুমি ওকে ভুলতে পারবে না। আর কি বলবো, আমিও অভিজিৎকে ভুলতে পারছি না, কিন্তু অতীতকে ভুলতেই হবে দয়া, অতীতকে ভুলতেই হবে। আর বর্তমানকে আমাদের স্বীকার করে নিতে হবে। দয়া, নিয়তি তো আমাদের হাতে নেই, যেটা হওয়ার ছিল তাই হয়েছে। কেন হলো স্যার, কেন হলো? আর আমাদের অভিজিতের উপরেই আমরা ওর জন্য কিচ্ছু করতে পারিনি স্যার, কিচ্ছু করতে পারিনি। ও রাস্তার উপরে গুলি খেয়ে চটপট করছিল আর আমরা শুধু দেখে গেছি স্যার।
আমরা কিছু করতে পারিনি। আমরা করব দয়া, নিশ্চয়ই করব। যে অভিজিতের উপর গুলি চালিয়েছে না, তাদের প্রত্যেককে আমি পাতাল থেকে খুঁড়ে বের করব, আর ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না আমাদের। ব্যাস একবার ওই আকাশ কোর্টে সাক্ষী দিক, ব্যাস। আকাশ কাল কোর্টে গিয়ে সাক্ষী দেবে না। কি? আকাশ কালকে কোর্টে সাক্ষী দেবে না? কেন? এটা কি বলছো তুমি সমিতা? আকাশ আমাদের একমাত্র সাক্ষী, একমাত্র সাক্ষী। আর যদি আকাশ কোর্টে সাক্ষী না দেয়, তাহলে বাবুলের ফাঁসি হবে না, কিন্তু আমার মেয়ের প্রাণ তো বেঁচে যাবে। তাছাড়া সিআইডি এখন অবধি কিছু করতে পারেনি। তুমি খুব ভালো করে জানো যে আমরা কতটা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি ওকে পাওয়া কিন্তু যায়। এখন অবধি তো পেলেন না। 1 মাস হয়ে গেছে, কিন্তু আপনারা এখন অবধি এই খবরটুকু দিতে পারলেন না যে আমার মেয়েটা এখন কোথায় রয়েছে। তার উপর আমাদের হুমকি দিয়ে কল করা হচ্ছে যে যদি আকাশ কাল সাক্ষী দেয়, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। দেখুন, আমরা সাক্ষী টাক্ষী দিয়ে কোনোভাবে মহান হতে চাই না। আমাদের মেয়ের জীবনের থেকে কিচ্ছু বেশি না। আর এটা বলতেই এখানে এসেছি, কাল কোর্টে আকাশ সাক্ষী দেবে না। আকাশ, তুমি কি কালকে সাক্ষী দেবে না? দেখো আকাশ, আমরা তোমাকে কোনো জোর জবরদস্তি করছি না। কোর্টে সাক্ষী দেবে কি দেবে না, এটা শুধু তোমারই সিদ্ধান্ত থাকবে। ব্যাস, এই দেশের দায়িত্বপূর্ণ একজন নাগরিক হিসেবে আমি তোমাকে এই কথাই বলবো যে তুমি কোর্টে সাক্ষী দেবে। দেখুন প্লিজ, এভাবে আমার স্বামীকে ভুল বোঝাতে যাবেন না। ও সিদ্ধান্ত নিয়েছে। আকাশ, আমরা আমাদের মেয়েকে ফেরত পেতে চাই না। তুমি ওদের এক্ষুনি বলে দাও কাল কোর্টে সাক্ষী দেবে না তুমি। বলো আকাশ, তুমি কি কোর্টে সাক্ষী দেবে নাকি দেবে না? আই এম সরি স্যার। দেখলেন আপনারা? আর আপনারা প্লিজ আপনার টিমের লোকের সাথে যাই হয়ে থাক, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার স্বামীকে ব্যবহার না করেন, সেটাই বেটার হবে। কি বললেন আপনি? আমরা আমাদের সঙ্গীর প্রতিশোধ নিচ্ছি? সমিতা দেবী, আপনি শুধুমাত্র ভাবছেন আপনার পরিবারের কথা, আপনি ভাবছেন আপনার মেয়ের কথা। আর যে মানুষগুলো মারা গেছিল ওই ব্লাস্টে, হ্যাঁ, কত পরিবার শেষ হয়েছে, কতগুলো মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, আপনি জানেন কিছু না? আর আপনি এখন বলছেন যে আকাশ, আমি শুধু এ কথাই বলবো, নিজের স্বার্থ নিয়ে তো অনেকেই বাঁচে, একবার অন্যের জন্য বেঁচে দেখো, অন্যের জন্য বেঁচে দেখো। আদালতের বিচার শুরু করা যাক। ইওর অনার, এই কেসের ব্যাপারে আমি শুধু একজন সাক্ষীকে উপস্থিত করব। তাতেই প্রমাণ হয়ে যাবে যে জুলাইয়ের 4 তারিখে BTW রোডে যে গন্ডগোল হয়েছিল তাতে বাবুলেরই হাত ছিল। সাক্ষীকে হাজির করা হোক। আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। হ্যাঁ, তাহলে মিস্টার আকাশ একটু ভালো করে দেখুন
এই কি সেই লোক যাকে আপনি ৪ঠা জুলাই বিটিডব্লিউ রোডে বোম ব্লাস্ট করাতে দেখেছিলেন? বলুন আকাশ, এই তো সেই লোকটা যাকে আপনি সেদিন বোম রাখতে দেখেছিলেন। মিস্টার আকাশ, আপনি ভয় পাবেন না। আপনি যা যা দেখেছেন আদালতকে সবকিছু খুলে বলুন, আর সেটাও নির্ভয়ে। যদি আকাশ কাল কোর্টে গিয়ে সাক্ষী দেয়, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। নিজের স্বার্থ নিয়ে তো অনেকেই বাঁচে, একবার অন্যের জন্য বেঁচে দেখো। হ্যাঁ স্যার, এই সেই লোক। তোমার এই কাজের জন্যই বাবুলের প্রাণ চলে গেছে, আমার মেয়ের এই অবস্থা। সমিতা, সমিতা প্লিজ এরকম অশুভ কথা বলো না। সিয়ার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। যদি কিছু হয়েও যায় তো তোমার কি যায় আসবে? তোমার তো একজন ভালো বাবা হওয়ার থেকে একজন ভালো নাগরিক হতে হবে, তাই না? সমিতা, একটা কথা বলবো? দেখো, শিয়া খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে। 1 মাস হয়ে গেছে, এত সময় চলে গেল, কোনো খবর দিতে পারলেন না। তার উপরে আপনারা দাবি করছেন ও ফিরে আসবে। বলুন আমার মেয়েটা কোথায়, কোথায় আছে ও? আমি এটা জানি আপনারা শুধু নিজেদের মেডেল নিয়ে চিন্তা ভাবনা করছেন, আর তার জন্য যদি একজন মা তার মেয়েটাকেও হারায়, আপনাদের কিচ্ছু যায় আসবে না। কেমন কথা বলছেন আপনি? আমি একদম ঠিক বলছি। ইনি সে এসিপি প্রদ্যুমান না, যে নিজের ছেলেকেই মেরে ফেলেছিল? আপনি মহান হতে পারেন এসিপি স্যার, কিন্তু আমরা সবাই সাধারণ মানুষ, আর আপনার মতো মহান হওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। সমিতা, স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। বুঝতেই তো পারছেন। আমি বুঝতে পারছি। সিয়া, আমার মেয়ে এসেছে। সিয়া, 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 সিয়া। না, হাত দেবে না। সচিন, প্যাট্রিক, দেখো বাইরে কেউ আছে কিনা। রবি, ইনস্ট্রুমেন্ট নিয়ে এসো। Sir. বোম হতে পারে, আপনারা সবাই ভেতরে যান, দূরে চলে যান। হতে পারে এর ভেতরে বোম আছে, যান প্লিজ। বোম নেই এর মধ্যে, তাহলে এর ভেতরে আছেটা কি?
মাই গড, এটা তো আমার সিয়ার তো এটা, আমার সিয়ার জামা এটা। আমি বলেছিলাম না তোমায় সাক্ষী দিতে হবে না। এবার তুমি শান্তি পেয়েছো তো? পুরবি এখন তোমার খুব ভালো লাগছে তো নিজের মেয়ের এমন ক্ষতি করতে পেরে? ম্যাডাম আমার সিয়া, শান্ত হন। আমাকে বলো তোমরা আমার মেয়েটাকে আবার ফিরিয়ে দিতে পারবে? আমার সিয়া। স্যার বাইরে তো কেউ নেই। বাইরে কেউ নেই? না স্যার। হ্যাঁ ডাক্তারবাবু, অভিজিতের জ্ঞান ফিরেছে? থ্যাংক গড। অভিজিৎ, কেমন আছো এখন? হ্যাঁ, আপনারা এখানে? না 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 না, একদম উঠবে না, ডাক্তার বলেছে কম করে 2 মাস বিছানায় শুয়ে থাকতে হবে। এই ডাক্তারবাবুরা তো এরকমই বলে থাকে স্যার। উনি কি করে জানবেন যে কোনো সিআইডি অফিসার কোনো বিছানায় শুয়ে নয়, ডিউটিতে গেলে ঠিক হয়ে যায়? আমি বলেছিলাম না, ও চুপ করে বসে থাকার লোক নয়। আর কোনোদিন যেন হসপিটালে তোমায় না আসতে হয়। তোমাকে এই অবস্থায় দেখে আমাদের যে মনে কি হচ্ছে বোঝাতে পারবো না সেটা। এত চিন্তা করো না দয়া। তোমার নাতিদেরকে গল্প না শুনিয়ে আমি কোথাও যাচ্ছি না। সারিকা তোমার জন্য কিছু নিয়ে এসেছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে আমার এখন আর ওষুধের দরকার হবে না। নিজের খেয়াল রাখো অভিজিৎ। গুলি তোমার লাগে আর কষ্ট আমাদের সবার হয়। আরে ভাই অভিজিৎ, আরে আশ্চর্য কাণ্ড। ছুটি যদি নিতেই হয় তাহলে প্রদ্যুমনকে বলতে পারতে, ও নিশ্চয় না করতো না। সেই জন্য এরকম গুলি খাওয়ার কি দরকার ছিল ভাই? দেখলেন স্যার, আমার এই অবস্থাতেও ডক্টর সালুকে আমার পিছনে না লেগে পারছেন না। না না, আরে এটাই তো সালুকের নেচার, ভালোবাসা জাগানোর। আচ্ছা তাড়াতাড়ি এবার ঠিক হয়ে নাও। আরে তুমি ছাড়া ল্যাবটা একদম ঠান্ডা মেরে গেছে। আচ্ছা স্যার, ওই সিয়া সিয়া কেমন আছে স্যার? কি হলো আপনাদের? আকাশ কোর্টে সাক্ষী দেয়নি নাকি? হ্যাঁ, আকাশ কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছে, আর বাবুলের জন্য ফাঁসির শাস্তিও ঘোষণা হয়েছে। এটা খুব ভালো খবর স্যার। হ্যাঁ অভিজিৎ, ভালো খবর, কিন্তু এর সাথে একটা খারাপ খবরও আছে। খারাপ খবর? হ্যাঁ। কি স্যার? না কিছু নয়, আগে তুমি ঠিক হয়ে যাও, তারপরে এই ব্যাপারে কথা বলা যাবে। কি সেই খারাপ খবর স্যার? ও সিয়াকে আপনারা এখনো খুঁজে পাননি না? এটাই খারাপ খবর তো। কোনো ব্যাপার না, এখন আমি ঠিক হয়ে গেছি। আমরা একসঙ্গে ওকে খুঁজে বার করব। অভিজিৎ, শিয়া আর কখনো আসবে না। কখনো আসবে না মানে? কেন আসবে না? আমি তো খুঁজবো ওকে। ওই সন্ত্রাসবাদীরা শিয়াকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
করছেন স্যার? এটা কখনো হতে পারে না। অভিজিৎ, সামলাও নিজেকে। এটা সামলা নিজেকে স্যার। এটা আমার জন্য হয়েছে তো। না অভিজিৎ, এটা আমার জন্য হয়েছে। না অভিজিৎ, তুমি তোমার তরফ থেকে সব চেষ্টা করেছো, তোমার কোনো দোষ নেই। সামলাও নিজেকে, বসো। অসফল চেষ্টার কোনো দাম নেই দয়া। সিয়ার মৃত্যু আমার কাছে সারা জীবন একটা বোঝা হয়ে থাকবে। ওর ওই হাসি আমাকে জিজ্ঞাসা করবে যে, অভিজিৎ আঙ্কেল, তুমি কেন আমাকে বাঁচাতে পারলে না? অভিজিৎ আঙ্কেল, তুমি আমাকে কেন বাঁচাতে পারলে না? অভিজিৎ আঙ্কেল। স্যার, ভাবার বিষয় এটাই যে বাবুলের ফাঁসির অর্ডার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শিয়াকে মার্ডার করা হয়েছিল। তার মানে স্যার, কেউ একজন ছিল যাকে বাবুল বলেছিল যে যদি আকাশ ওর বিরুদ্ধে কোর্টে গিয়ে সাক্ষী দেয় তাহলে শিয়াকে মেরে ফেলবে। ওই লোকটাই হবে দা, যে বারে বারে বাবুলের সঙ্গে জেলে গিয়ে দেখা করত। কারণ ও ওই দিন কোর্টে উপস্থিত ছিল যেদিন আকাশ বাবুলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। দেখো দা, শিয়ার মৃত্যুতে অভিজিৎ ভীষণ ভেঙে পড়েছে। ও ততক্ষণ নিশ্চিন্তে ঘুমোতে পারবে না যতক্ষণ না ও শিয়ার খুনিকে ধরতে পারছে। তুমি আমাকে মনে করবে তো? আর আজকে দেখো তোমার পরি তোমার জন্য কি এনেছে। এই নাও, চকলেট খাও। এখন আমাদের ফ্রেন্ডশিপটা তো হয়ে গেল, এবার তো তোমাকে গিফটটা দিতেই হবে। এটা কি করছো সিয়া? না মানে এটা এটা আমার লাকি ব্যান্ড। আঙ্কেল, 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 আঙ্কেল। না সিয়া, না সিয়া, সিয়া। দয়া, তুমি দয়া, তুমি এখানে? জানি আমি তোমার দুঃখ দূর করতে পারবো না, কিন্তু ভাগ করে তো নিতে পারি। না দয়া, ওই দুঃখটা শুধু আমার, ওই কষ্টটা শুধু আমার। আমি ভাগ করতে পারবো না দয়া। যতক্ষণ সিয়ার খুনিদেরকে উপযুক্ত শাস্তি দিতে না পারছি ততক্ষণ আমার ঘুম আসবে না। প্লিজ, যতক্ষণ আমি এখান থেকে কোনো সূত্র খুঁজে না পাচ্ছি আমি কোথাও যাব না। ওই দিন যে গাড়িটা এখানে ছিল দয়া, আমি ওটাকে হোটেলে দেখেছি। হোটেলে? গাড়ির রং বা নাম্বার কিছু মনে আছে তোমার? লাল রঙের গাড়ি ছিল দয়া, আর ওটাতে হলুদ রঙের একটা পট্টি দেওয়া ছিল, আর ওটার নাম্বার ছিল 7 MH02M 7347। ঠিক করে মনে আছে তো নাম্বারটা? আমার সিআইডি হওয়ার খুব ইচ্ছে স্যার। দয়া, 7347। স্যার, এটা চুরি গাড়ি নয় স্যার, এর মালিক আমাকে নিজে বিক্রি করেছে। অভিজিৎ, গাড়িটাকে দেখে তো মনে হচ্ছে এটাকে অনেকদিন এখান থেকে সরানো হয়নি। এটা সেই গাড়িটা নয়, ওটা একটা লাল রঙের গাড়ি ছিল। এটার মডেলও আলাদা, রঙও আলাদা। তার মানে কেউ একজন জানতো যে এইরকম একটা গাড়ি এখানে অনেকদিন পড়ে আছে, তাই নকল নাম্বার প্লেট বানিয়ে ওই লাল রঙের গাড়িটায় লাগিয়ে দিয়েছিল।
তুমি বাবুলকে চেনো? বাবুল? কে বাবুল? এই নামটা তো প্রথমবার শুনলাম। কে উনি? আরে সেই বাবুল যার বোম ব্লাস্ট কেসে কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল। ওই সন্ত্রাসবাদীটা? কি কথা বলছেন স্যার? নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার থেকে নিজের প্রাণ দিয়ে দেওয়া ভালো স্যার। তাহলে এই গাড়িটার নাম্বার এখানে কোথা থেকে এলো? কেউ তো আছে যে এই নাম্বারটা দিয়েছিল ওকে। হ্যাঁ স্যার, মনে পড়েছে। কিছুদিন আগে একটা লোক এসেছিল ঠিক স্যার। উনি গাড়ি সম্বন্ধে অনেকক্ষণ জানতে চাইছিল। উনি গাড়ি কিনবেন। হ্যাঁ স্যার, ও গাড়ি নাম্বারও নোট করেছিল। কি নাম ওই লোকটার? অঙ্গদ। মাঝে মাঝে এখানে আসে। তাহলে তো তুমি এটাও জানবে যে অঙ্গদকে পাওয়া যাবে কোথায়। স্যার, এই রবি আর টিমি এরাই দুজন লোক যারা কিনা বাবুলের সাথে বেশিরভাগ জেলে দেখা করতে যেত। আর এরা দুজন একই আড্ডায় দেখা করে এখানে, এই বারটাতেই। দেখি গিয়ে ও এখানে এসেছে কিনা। ইয়েস স্যার। স্যার, ওরা এদিকে বসে রয়েছে কোনাতে। শ্যাম, বাবুল। হ্যাঁ, এই ফটোটা তো বাবুলেরই। আপনারা কারা? সিআইডি অফিসার। পালানোর একদম চেষ্টা করো না, বুঝেছ? বেটার এটাই হবে যে আমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে। স্যার, আমরা বাবুলের কোনো জিনিসে কোনোদিন মাথা ঘামাই। তাহলে কি প্রত্যেক দুদিন অন্তর তোমরা বাবুলকে পায়েস খাওয়াতে যেতে জেলে? হ্যাঁ, টাকার জন্য স্যার। মানে? স্যার, পঙ্কজ প্রত্যেকবার আমাদের 10,000 টাকা দিত জেলে গিয়ে বাবুলকে একটা ঘাম দেবার জন্য। এই পঙ্কজটা আসলে কে? হ্যাঁ স্যার, ও আমাদের বন্ধু লোক স্যার। বন্ধু? ওই খামে কি থাকতো যেটা তুমি বাবুলকে জেলের ভেতরে দিয়ে আসতে? কি থাকতো ওই খামের ভেতরে? জানি না স্যার, আমরা কখনো খাম খুলে দেখিনি। হ্যাঁ স্যার, ওই খামের মধ্যে যে কি থাকতো সেটা তো শুধু বাবুল জানতো, নয়তো পঙ্কজ। এই পঙ্কজকে কোথায় পাওয়া যাবে বলো, বলো তাড়াতাড়ি। স্যার, ও এখানেই আসবে স্যার, আধ ঘন্টার ভিতরেই আসবে। আধ ঘন্টার ভেতরে আসবে? আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি স্যার। ছেড়ে দেব। প্রশ্নের উত্তর দিয়ে দে, ছেড়ে দেব। আমি আপনাদের কতবার বলেছি আমি কোনো পুরনো গাড়ির পার্টস চুরি করতে চাইনি স্যার। প্লিজ স্যার, স্যার প্লিজ। আর এবারও যদি তোর জবাব একই থাকে না, ভেবে দেখ। তাহলে কি করবেন আপনারা? কি করব? তোর সাথে এই গাড়িটাকে নিচের খাদে ফেলে দেব। তুই জানিস এই খাদটা কতটা গভীর? হ্যাঁ, মোটামুটি 300 ফিটের মতন। জানিস কি, যখন মানুষ 300 ফুট গভীর খাদের মধ্যে পড়ে তখন কি হয় তার? হ্যাঁ, হাড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে তো যাবেই, নিচে পড়ে যাবার পর গাড়িতে আগুনও লাগবে, আর ওখানেই তোর ক্রিয়াকর্ম হয়ে যাবে। বুঝতে পেরেছিস? স্যার, আমি বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার, আমি মরতে চাই না স্যার। তুই যদি মুখ না খুলিস তাহলে মরতে তো হবেই তোকে। দয়া, ও এমনিতে কথা শুনবে না। ফেলে দাও ওকে নিচে। বলছি স্যার, বলছি স্যার, স্যার বলছি আমি। হ্যাঁ বল, কাকে দিয়েছিলি ওই পুরনো গাড়ির নাম্বার প্লেট? স্যার, কোকোকে। স্যার, কোকোকে। কোকো? কে এই কোকো? কোথায় পাওয়া যাবে? স্যার, আমি জানি না স্যার ও কোথায় থাকে। জানিস না তুই? না না স্যার, ফেলবো নিচে, ফেলবো। আমি সত্যিই জানি না ও কোথায় ও থাকে এমনিতে স্যার। বলবে না দয়া, ওকে ফেলে দাও নিচে। না স্যার, বলছি স্যার, আমি বলছি আমি স্যার। স্যার, ও রাতের বেলায়, রোজ রাতের বেলায় অ্যামরেড বারে আসে স্যার।
কোথায় আছো পঙ্কজ ভাই? তাড়াতাড়ি এসো না, তোমাকে ছাড়া জলসা জমছে না। আরে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো। স্যার ও এই এখনই চলে আসবে। এখনই চলে আসবে? দয়া, দয়া তুমি এখানে কি করছো? স্যার এই হারামিটার সঙ্গে এসছি। এ বলছে যে কুকুর নামের একজনকে লোভ দেখিয়েছিল, আর কুকুর আজ এই বারে আসার কথা। আচ্ছা, মানে অভিজিতের ওপর গুলি চালিয়ে তারপর শিয়াকে মেরে ফেলে সেই সমস্ত পাপীগুলো এখানে মজা লুটতে আসছে। আসতে দাও, দেখে নেব। স্যার স্যার ওটাই কুকু স্যার। স্যার হ্যাঁ দয়া, ওই যে এর নাম কুকু? স্যার পঙ্কজ এসে গেছে স্যার। পঙ্কজ? হ্যাঁ স্যার। তার মানে দয়া একই লোক, দুটো নামে? কুকু আর পঙ্কজ একই লোক? এই এই নিখিল, তাড়াতাড়ি যাও। স্যার হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? এখানে কোথাও আছে স্যার। এই পঙ্কজ ওঠো, এই ওঠো, এই ওঠো। পঙ্কজ কি হয়েছে? কি হয়েছে পঙ্কজ? স্যার স্যার রক্ত। ও মাই গড, পঙ্কজ কে মেরেছে তোমায়? পঙ্কজ তোমাকে কি মেরেছে? পঙ্কজ পঙ্কজ পঙ্কজ। এই হেই হেই, ও মাই গড, স্যার এ তো মারা গেছে। এক মিনিট। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। হ্যালো, অ্যাম্বুলেন্স। কেউ পঙ্কজকে মেরে ফেলেছে স্যার। তোমরা কি এখানেই দেখা করতে আসো, নাকি তোমাদের অন্য আড্ডাখানা আছে? স্যার বেশিরভাগ সময় এখানেই আসতাম। হ্যাঁ, 2-4 ব্লু ফাউন্টেন স্কুলে দেখা হয়েছে। ব্লু ফাউন্টেন স্কুল? হ্যাঁ স্যার, ও প্রত্যেকদিন দুপুর 1টার সময় ওখানে কারোর সঙ্গে দেখা করতে যেত, তাই আমাদেরও কখনো কখনো ওখানেই ডেকে পাঠাতো। ব্লু ফাউন্টেন স্কুল? তুমি খুব ভালো করে চেনো তো ওই মহিলাকে, যে পঙ্কজের সাথে বারে বারে দেখা করতে যেত? তার চেহারাটা তো আমার ঠিকঠাক মনে নেই স্যার, কিন্তু যে গাড়িটা করে সে আসতো সেটা আমি খুব ভালোভাবে চিনি স্যার। ঠিক আছে। স্যার হ্যাঁ, ওই যে স্যার, ওই যে ওই গাড়িটা? হ্যাঁ স্যার। দয়া, চলো গিয়ে দেখি। রবি, এর উপরে নজর রাখবে। কবিতা দেবী, আপনি? স্যার আমি যা কিছু করেছি আমার দাদাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য করেছি, আর তাই আমি সিয়াকে কিডন্যাপ করার জন্য ওকে সাহায্য করেছি। স্যার বাবুল আমাকে প্রমিস করেছিল যে ও সিয়ার কিচ্ছু হতে দেবে না, আর আমারও মনে হয়েছিল
যে সিয়াকে বাঁচানোর জন্য আকাশ দাদা আদালতে বাবুলকে চিনতে পারবে না। কিন্তু আকাশ কাজে তা করেনি। হ্যাঁ স্যার, আর রেগে গিয়ে বাবুল ওর ডিসিশন চেঞ্জ করে নেয়। আমি যদি জানতাম যে বাবুল সিয়ার কোনো রকম ক্ষতি করবে, তাহলে আমি কোনোদিন ওকে সাহায্য করতাম না। এখন তো তুমি বুঝতে পেরে গেছো যে অপরাধী কখনো কারো নিজের হয় না। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন আপনি। বাবুল আর ওর সঙ্গীতের আপনারা একদম ছাড়বেন না। রাজ প্যালেসেই আছে ওদের ঠিক। রাজ প্যালেস, পোড়ো বাড়ি। স্যার, ভেতরে 6 জন লোক আছে স্যার। চারদিকটা ঘিরে ফেলো। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো? তোকে ছেড়ে দেবো? ওই নিষ্পাপ বাচ্চাটা কি দোষ করেছিল বল? কেন তুই মেরেছিস সিয়াকে? হ্যাঁ, আমি মারিনি স্যার। হ্যাঁ, আমার বিশ্বাস করুন স্যার, আমি মারিনি স্যার। তুই মারিসনি? তাহলে কে মারলো? কে মারলো? ও বেঁচে আছে স্যার। হ্যাঁ, সিয়া বেঁচে আছে? মিথ্যে বলছিস? নিজেকে বাঁচাবার জন্য তুই মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, আমি ঠিক কথা বলছি স্যার, ও বেঁচে আছে। স্যার, বাবুল বলেছিল ওকে মেরে ফেলতে, কিন্তু আমি ওকে মারিনি স্যার। আমি ওকে বাঁচিয়ে রেখেছিলাম, কারণ যদি কোনোদিন গ্রেপ্তার হয়ে যায় তাহলে ওর প্রাণের এগেন্স্টে ডিল করবো স্যার। ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার। কোথায় সিয়া? ও উপরে। সিয়া, সিয়া, সিয়া মা। অভিজিৎ আঙ্কেল, সিয়া মা, তুমি কেমন আছো? আমি ঠিক আছি আঙ্কেল। আই এম সরি সিয়া, আমার জন্য তোমাকে এখানে এত দিন অপেক্ষা করতে হলো। আই এম সরি আঙ্কেল, আমার জন্যই তো তোমাকে এতগুলো গুলি খেতে হয়েছে। আর কিছু হবে না, এখন তোমার অভিজিৎ আঙ্কেল একদম সুস্থ হয়ে গেছে। আমি জানতাম আমার সিআইডি আঙ্কেল আমাকে ঠিক বাঁচাতে আসবে। আমি কি না আসতে পারি সিয়া? এই তোমার বন্ধু যে প্রমিস করেছিল সিয়া, আমি জানতাম আমার ফ্রেন্ড আমার প্রমিস কখনো ভাঙবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.